নিয়ে ডিল চলছে চলছে চলছেই, এই ডিল আর শেষ হচ্ছে না। বলা হয়েছিল নতুন সরকার আসবে, পুরনো সরকার যে যে বঞ্চনাগুলো সরকারি কর্মচারীদের প্রতি করেছিল তার সব নিরসন হবে, তেমনটাই প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু 3 মাস কেটে গেছে, এখনো পর্যন্ত যা যা ঘটছে তাতে সরকারি কর্মচারীরা খুব একটা ভালো লক্ষণ দেখতে পাচ্ছেন না। যারা মামলা করেছেন তারা তো বটেই, এমনকি সরকারের প্রতি যারা আস্থা রেখেছিলেন, সরকার অনুগত যে কর্মচারী সংগঠনগুলো, তারাও একটু একটু করে বুঝতে পারছেন তাদের ভাগ্যে শিকে ছাড়ার বিষয়টি যেন একটু একটু করে পেছিয়ে যাচ্ছে। কেন বলছি বলুন তো কথা? সুপ্রিম কোর্টে চূড়ান্ত রায় হয়ে গেছিল। সুপ্রিম কোর্ট তাদের রায় পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে ডিএ পাওয়াটা সরকারি কর্মচারীদের অধিকারের মধ্যে পড়ে এবং সেই অধিকারটা নিশ্চিত করতে হবে সর্বভারতীয় ক্ষেত্রে যে সূচক সেই অনুযায়ী। এখানে কোনো অস্পষ্টতার জায়গা রাখেনি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে রায় হয়ে গেছিল, কিন্তু তৎসত্ত্বেও পুরনো সরকার যে ধন্দ্ব তৈরি করে গেছিলেন, এখনকার যারা সরকারে এসেছেন তারাও সেই ধন্দ্বের দিকেই যাচ্ছেন। কারণ মামলাকারীরা এখনো মামলা তোলেননি, তারা সুপ্রিম কোর্টে গেছিলেন এবং সুপ্রিম কোর্টে যাবার পরে যেটা জানা গেল যে রাজ্য সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা দিয়ে দেবে, কিন্তু যে সূচক তারা নির্ধারণ করেছে সরকারি কর্মচারী সংগঠনগুলো বলছে সেই সূচকটা রাজ্য সরকারের একেবারে নিজস্ব মনোগত একটা সূচক, সর্বভারতীয় ক্ষেত্রে যে গ্রাহ্য সূচক সেটা অনুযায়ী হয়নি এবং রাজ্য সরকার সেই সূচক অনুযায়ী দেবে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে এবং তার জন্য একটা নির্দিষ্ট টাকার অঙ্ক তারা কষেছেন। যে টাকার অঙ্ক কষবার হিসেবটা মিলিয়ে যারা মামলা করেছিলেন সেই সংগঠনগুলো বলছে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা বড় অংশকে বঞ্চিত করে একটা মন গড়া অঙ্ক নির্ধারণ করা হচ্ছে। ফলে ডিএ নিয়ে ডিল ক্রমশ জটিল থেকে আরও জটিল হচ্ছে। যারা ভেবেছিলেন নতুন সরকার আসবার পরে সরকার সমস্ত কর্মচারীদের ডিএ মিটিয়ে দেবে, সরকার কর্মচারীদের বান্ধব হয়ে উঠবে, তারা ক্রমশই ভুল প্রমাণিত হচ্ছেন। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্তের জায়গায় যাবার মতো সময় আসেনি, কিন্তু গতি প্রকৃতিটা যেদিকে তাতে সেরকমই মনে হচ্ছে। আমি এটা নিয়ে বারবার আলোচনা করেছি, বারবার একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে আপডেট সেগুলো আপনাদের দিতে থেকেছি। তাই আমার মনে হলো আবারও, যখন 18 তারিখে একটা মামলার দিন ছিল, সেই 18 তারিখে মামলার দিন অতিক্রম হয়েছে। কনফেডারেশনের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা গেছিলেন, মামলাকারীদের প্রতিনিধিরা গেছিলেন, তারা মামলা করে এসেছেন এবং কথা বলে আমার যেটা মনে হলো যে খুব একটা আশান্বিত তারা নন। তারা বুঝতে পারছেন যে জটিলতা বাড়ছে এবং বাড়ছেই। আমি এর আগেই শুনিয়েছিলাম কনফেডারেশনের সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সম্পাদক মলয় মুখোপাধ্যায় দিল্লিতে গেছিলেন, সেখান থেকে তারা যে লাইভ করেছিলেন তাদের বক্তব্য নিয়ে আমি আপনাদের শুনিয়েছিলাম। আবারও আজ সরাসরি আমন্ত্রণ জানিয়েছি কনফেডারেশনের সভাপতি শ্যামল কুমার মিত্রকে এবং আরও একজন আমার সঙ্গে যৌথ সংগ্রামী মঞ্চের একজন, প্রত্যাশা করছি কিছু সময়ের মধ্যে সংযুক্ত হবেন। আমি আবারও শুনবো যে গোটা বিষয়টা কোথায় দাঁড়িয়ে রইল। শ্যামলবাবু, আপনাকে আবারও আমার এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমার বক্তব্য, আপনি অনেকেই বলতে পারেন যে আপনি যে ইঙ্গিত দিয়েছিলেন একেবারে প্রথম দিন থেকে, সেই ইঙ্গিত কেমন করে মিলে যাচ্ছে। এই ইঙ্গিত মিলে যাওয়াতে আপনিও যে খুব খুশি হচ্ছেন তা নয়, কিন্তু ঘটানো যে আশঙ্কার কথাটা আপনি প্রথম শুনিয়েছিলেন যে যখন সরকার প্রথম এসেছে আপনারা মিটিং করে এসেছেন, সরকারের সাথে কথা বলে এসেছেন, আপনি কিছু প্রস্তাব দিয়েছিলেন, তারপরে আপনি আশঙ্কার কথা শুনিয়েছিলেন যে কেন জানি না মনে হচ্ছে এই সরকারও কি ঠিকঠাক করবে নাকি পূর্বতন সরকারের গতিমুখ অনুসরণ করবে, সেই দিকেই যাচ্ছে। এখন মামলা হয়েছে, আপনি 18 তারিখে গেছিলেন, তারপরে আপনাদের বক্তব্য আমরা শুনেছি। এখন কি মনে হচ্ছে? সরকার বলছে আমরা দিয়েছি এবং তার একটা সূচক নির্ধারণ করেছে, সেই সূচকটা কিসের সূচক? আপনারা যেভাবে দাবি করেছিলেন সে সঙ্গে মিলছে? দেখুন, প্রথম কথা বলি, 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের 4টি সংগঠনের যে বৈঠক হয়
সেই বৈঠক থেকে বেরিয়েই সাংবাদিক সম্মেলনে আমি অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছিলাম, এত ভালো ভালো নয়। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমাকে উনি দীর্ঘ সময় দিয়েছিলেন, প্রথমে বলতে দিয়েছিলেন, দীর্ঘ সময় দিয়েছিলেন। তিনি সমস্ত বিষয় শুনেছিলেন। তিনি বলেছিলেন তার সরকার কর্মী বান্ধব, আদালতে কর্মচারীদের সঙ্গে তার সরকার মামলা লড়বে না, এবং অন্যান্য বিষয়ও তিনি শুনেছিলেন। কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি, একমাত্র কেএমসি এলাকার ব্যাংকগুলি থেকে যারা পেনশন নেন তাদের বাদ দিয়ে বাকি কোনো ক্ষেত্রে কিন্তু আমরা তার থেকে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি বা সুনির্দিষ্ট আশ্বাস কিন্তু পাইনি। এবং যে সুনির্দিষ্ট আশ্বাসটা পেয়েছিলাম সেটা হচ্ছে 1 জানুয়ারি 2027 মধ্যেই রাজ্য কর্মীরা সপ্তম রাজ্য বেতন কমিশনের সুপারিশকৃত বেতন ভাতা এবং পেনশন পেয়ে যাবেন। সেটা ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশনের ঘোষণা হয়েছে। তার গড়িমসি, তার চেয়ারম্যান পরিবর্তন এবং তার কাজকর্মের গতি প্রকৃতি দেখে বোঝাই যাচ্ছে যে 1 জানুয়ারি 2027 তো বহু দূরস্থ। আদৌ 2027 মধ্যে এইটা ইমপ্লিমেন্ট হবে কিনা সে নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। তা কেএমসি এলাকার পেনশনারদের ক্ষেত্রে তিনি বলেছিলেন যে 7 দিনের মধ্যে সমস্যার সমাধান করে, সকলকে নিয়ে বসে সমস্যার সমাধান করে যাতে তারা টাকাটা পেয়ে যান দেখবেন। 1 জুন থেকে আজকে এতদিন হয়ে গেল। আসলে অতীতে শ্রদ্ধেয় প্রয়াত জ্যোতি বসু, শ্রদ্ধেয় প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই 3 মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের অভিজ্ঞতাটা আমার ছিল। এবং চতুর্থ মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি বৈঠক করলাম। একটা জিনিস অত্যন্ত স্পষ্টভাবে বুঝেছি যে এই ধরনের ব্যক্তিত্বের সঙ্গে যখন বৈঠক করা হয় তখন সেই বৈঠকে তারা নির্দিষ্টভাবে কি বলছেন এটার উপরই গুরুত্ব দিতে হয়। তারা ভাষা কি বললেন, আমার সরকার কর্মী বান্ধব থাকবে, আমার সরকার কর্মচারীদের সঙ্গে লড়াই করবে না, আমার সরকার আপনাদের কোনো অভিযোগ করতে দেবে না, এই সব কথায় ভুললে হয় না। সে কারণে 1 জুনই কিন্তু আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম যে সরকার তো এত প্রতিশ্রুতি দিল, কিন্তু মূল যে জায়গাটা, সেই জায়গাটায় সরকার কিন্তু আমাদের সঙ্গে সহমত হলেন না এবং সে ব্যাপারে সরাসরি নাকচ করে দিলেন। সেটি হচ্ছে 19 মে 2026 মুখ্য সচিব একটা নির্দেশনামা বার করেছিলেন যেখানে বলা ছিল যে সরকারের প্রায়র অ্যাপ্রুভাল ছাড়া কর্মচারীরা বা কর্মচারী সংগঠনের নেতারা সরকারের সমালোচনা করে কোনো প্রতিক্রিয়া, কোনো বিবৃতি, কোনো লেখা, কোনো নিবন্ধ দিতে পারবেন না। সেই বৈঠকেই আমরা বলেছিলাম যে সার্ভিস রুলসে অনেক বিষয় কর্মচারীদের বিরুদ্ধে আছে, কিন্তু সার্ভিস রুলসে বলা আছে যে উইথ প্রায়র ইন্টিমেশন সরকার কর্মীরা সরকারের সমালোচনা করতে পারবেন, এবং ইন্টিমেশন দেওয়ার পরে সরকার বাধা দেবেন বা আপত্তি করবেন এরকম কোনো সংস্থান নেই। কিন্তু সরকার যে নির্দেশনামাটা জারি করলেন তাতে বলা হলো উইথ প্রায়র অ্যাপ্রুভাল, অর্থাৎ আগাম অনুমোদন নিয়ে। এখন ধরুন এইমাত্র একটা কোনো ঘটনা ঘটেছে, সেই ঘটনার একটা প্রতিক্রিয়া দিতে হবে, তা আমি সেই প্রতিক্রিয়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করব যে আমি প্রতিক্রিয়া দেব এবং এই প্রতিক্রিয়া সরকারের বিরুদ্ধে যাবে, সরকার আমাকে অনুমোদন দেবে, তারপর আমি প্রতিক্রিয়া দেব। এই প্রক্রিয়াতে কোনো প্রতিক্রিয়াই দেয়া যাবে না। অর্থাৎ সোজা কথায় সরকার আমাদের মুখ বন্ধ করে দিতে চাইছে। এই কারণ থেকেই আমি কিন্তু 1 জুন এই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে সরকারের মতিগতি আমার ভালো লাগছে না। কারণ একটা সরকার কখন কর্মচারীদের মুখ বন্ধ করে দিতে চায়? যখন কর্মচারীরা সরকারের সমালোচনা করবে। সরকারের সমালোচনা কর্মচারীরা কখন করবেন? যখন সরকার এমন কোনো সিদ্ধান্ত বা কর্মসূচি নেবেন যে সিদ্ধান্ত বা কর্মসূচিতে রাজ্য কর্মীরা অসন্তুষ্ট হবেন, তারা ক্ষুব্ধ হবেন, সরকারের বিরুদ্ধে তাদের রোষ জন্মাবে এবং তারা সরকারের সমালোচনা করবে।
এই নির্দেশনামা প্রকাশের মধ্য দিয়ে সরকার স্পষ্ট করে দিয়েছিলেন যে তারা অদূর ভবিষ্যতে এমন কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন যাতে রাজ্য কর্মীদের মধ্যে সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হয়, বিক্ষোভ তৈরি হয় এবং সরকারের সমালোচনা করার একটা ক্ষেত্র তৈরি হয়। এই জায়গা থেকেই কিন্তু আমি বলেছিলাম যে সরকারের মতিগতি কিন্তু আমার ভালো লাগছে না, কারণ অধিকারগত বিষয়টাই হচ্ছে আসল বিষয়, বাকি সমস্ত পরে। এবং দ্বিতীয় যে বিষয়টা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে পূর্বতন মুখ্যমন্ত্রী 2012 সালের 10ই জানুয়ারি পুলিশ কর্মী এবং অন্যান্য 6টি দপ্তরে ইউনিয়ন বা অ্যাসোসিয়েশন করার অধিকার কেড়ে নিয়েছে। যে অধিকার পুলিশ কর্মীরা পেয়েছিলেন 1923 সালে ব্রিটিশ শাসনে। আমরা তখন প্রতিক্রিয়ায় বলেছিলাম যে এই তৃণমূলের নেতৃত্বাধীন সরকারটা কর্মীদের অধিকারের প্রশ্নে ব্রিটিশ সরকারের থেকেও খারাপ এবং একে একে আমাদের যে অর্জিত গণতান্ত্রিক এবং ট্রেড ইউনিয়ন অধিকারগুলো তার প্রত্যেকটা কেড়ে নিয়েছিলেন বিভিন্ন প্রশাসনিক আদেশনামার মাধ্যমে। তা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, আপনি তো বলছেন আপনার সরকার কর্মী বান্ধব, আপনি এই যে অধিকারগুলো কেড়ে নিয়েছেন পূর্বতন সরকার, পুলিশ কর্মী সহ 6টা দপ্তরের ইউনিয়ন বা অ্যাসোসিয়েশন করার অধিকার যে কেড়ে নিয়েছেন, এগুলো আপনি ফিরিয়ে দিন। সেই প্রসঙ্গে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলেননি। এবারে আসুন বর্তমান পরিস্থিতিটা কি। মাননীয় মুখ্যমন্ত্রী পুরুলিয়ায় গিয়ে জনসভা থেকে বললেন যে সুপ্রিম কোর্টের রায় অনুসারে সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হয়েছে, ডিয়ারনেস রিলিফ। আগের সরকার কিছুটা করে গিয়েছিল, আমরা বাকিটা করে প্রায় 12,000 কোটি টাকা খরচ হয়েছে, সব মিটে গেছে। সেই সরকার সুপ্রিম কোর্টে গিয়ে তাদের আইনজীবী জানাচ্ছেন যে হ্যাঁ 65% মানুষকে দেওয়া হয়েছে, বাকি আছে এখনো, তাদেরটা আমরা দিয়ে দেব। অর্থাৎ দেখুন, মুখ্যমন্ত্রী যেটা প্রকাশ্য জনসভা থেকে ঘোষণা করছেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে যেটা বলছেন, দুটোর মধ্যে কিন্তু আসমান জমিন ফারাক। অর্থাৎ মুখ্যমন্ত্রী সরাসরি মিথ্যে ভাষণ করছেন, মানুষের কাছে কর্মচারীদের প্রাপ্য মিটিয়ে দেয়া হয়েছে বলে মিথ্যে বিবৃতি দিচ্ছেন। এটা কিন্তু একজন মুখ্যমন্ত্রীর মতো পদাধিকারীর কাছ থেকে বিকামিং বা প্রত্যাশার নয়, এটা অত্যন্ত অন্যায়। কারণ মুখ্যমন্ত্রী হচ্ছেন সরকারের দেওয়া হয়ে গেছে, এটা বলছেন কি করে যে ডিএটা দেওয়া হয়ে গেছে? এটা দেখছি আমি খবরেও আসছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বলছে এতটা সব দেওয়া হয়ে গেছে এবং এটা নিউজেও দেখলাম যে রাজ্য সরকারের ডিএ মিটিয়ে দেওয়া হয়েছে। এই খবরটা হচ্ছে কি করে? উনি তো বলছেন, এখন মুশকিল হচ্ছে সব মিলিয়ে পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিষয়টা কিরম দেখুন, কর্মী বান্ধব সরকার, কমপ্লায়েন্স রিপোর্টে এই কর্মী বান্ধব সরকার বললেন আগের সরকারি ভুল হিসেব নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে এবং সেই বৈঠকে উপস্থিত মাননীয় মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এসিএস প্রভাত কুমার মিশ্র তারা কিন্তু কোনো যোগ্য প্রত্যুত্তর দিতে পারেননি। তারা মুখ্যমন্ত্রীর সামনে আমার যে বক্তব্য যে হিসেবের ভুল, সে নিয়ে কিন্তু তারা যুক্তিগ্রাহ্য কোনো ব্যাখ্যা দিতে পারেননি। অথচ মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত সেই ভুল হিসেব ঠিক করার ব্যাপারে কোনো নির্দেশ দিলেন না। মজার ব্যাপারটা দেখুন, 14ই আগস্ট আমরা প্রভাত কুমার মিশ্র এসিএস ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট তার সঙ্গে বৈঠকে বসেছিলাম। ডিএ ক্যালকুলেশন করার জন্য সুপ্রিম কোর্ট বলেছেন, রূপা 2009-এ বলা আছে, স্যাট বলেছেন, হাইকোর্ট বলেছেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বকেয়া ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স ক্যালকুলেশন করতে হবে এবং ক্যালকুলেশনের ফর্মুলাটায় বেস এআইসিপিআই হিসেবে 536 পয়েন্টকে ধরতে হবে। অর্থাৎ হিসেবটা হচ্ছে ডিয়ারনেসের পার্সেন্টেজটা এইভাবে গণনা হবে, ডিয়ারনেসের পার্সেন্টেজ বা ডিয়ারনেস রিলিফ পার্সেন্টেজ হচ্ছে এআইসিপিআই মাইনাস 536 ডিভাইডেড বাই 536 ইন্টু 100। এখন দেখুন এই
হিসেবে যদি মানে হরটা অর্থাৎ নিচেরটা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পার্সেন্টেজটা কমে যায়, কর্মচারীরা বঞ্চিত হয়। কিরকম অদ্ভুত ব্যাপার দেখুন, 1/1/2006 থেকে পঞ্চম রাজ্য বেতন কমিশনের কার্যকালের মেয়াদ শুরু হয়েছে, রূপা 2009-এর সময়সীমা শুরু হয়েছে। আর মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত বকেয়া ডিএ এআইসিপিআই মেনে দিতে হবে। তাহলে সরকার 2 বছরের সূচকের যে কোনো একটা ধরতে পারতেন, একটা ধরতে পারতেন 2006 সালে, যেহেতু 2006 সাল থেকে রোপার কার্যকালের মেয়াদ শুরু হয়েছে, 2006 সালে এআইসিপিআই হচ্ছে 536 পয়েন্ট। আবার সরকার 2008-এরটাও ধরতে পারতেন, কারণ 2008-এর 1 এপ্রিল থেকে সুপ্রিম কোর্ট ডিএ রাইট মানে বকেয়া ডিএ দেওয়ার সময়টা শুরু করেছেন। সরকার ধরলেন 2007। কেন না, ওই 2007-এ এআইসিপিআই হচ্ছে 605 পয়েন্ট। মজার ব্যাপারটা দেখুন, এই 2007টাকে কেন ধরলেন, আমি অর্থ সচিব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার বলেছি যে আপনারা আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিন যে আপনারা 2006টা ধরলেন না, সেটা ধরার পক্ষে একটা যুক্তি ছিল, 2008টা ধরলেন না, সেটা ধরার পক্ষেও একটা যুক্তি ছিল, কিন্তু এই 2007টা কোথা থেকে এলো? এলো এই কারণে, যেহেতু ওখানে এআইসিপিআই 605, তাহলে হিসেবটা নিচে লবটা 605 হলে পার্সেন্টেজটা অনেক কম হবে, এবং এই গোলমালটা করে তারা আমাদের প্রাপ্যের 57% কম দিলেন।